এই যে শুনছেন, একটু তাকাবেন। জি বলুন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? শরীর তো খারাপ লাগেই, তবে সেটা আপনাকে দেখার পর আরও বেড়েছে। মানে আপনি কি ঠিক আছেন তো? এখানে ফাজলামো করার জায়গা না। আমি একদম ঠিক আছি, বরং আপনাকে দেখার পর থেকে আমার হৃদস্পন্দনটা একটু বেশি বেড়ে গেছে। এটা কি কোনো রোগের লক্ষণ? আপনি মনে হয় ভুল জায়গায় এসেছেন। এটা জেনারেল ফিজিশিয়ানের চেম্বার। এখানে প্রেম নিবেদনের সুযোগ নেই। কিন্তু আমার তো মনে হচ্ছে আমার হৃদরোগ হয়েছে, আর হৃদরোগের ডাক্তার তো আপনি। দেখুন, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। যদি সিরিয়াস কোনো সমস্যা থাকে তবে বলুন, নাহলে অযথা সময় নষ্ট করবেন না। আমার আরও রোগী দেখার আছে। আমার সমস্যাটা সিরিয়াসই ডাক্তার আপু। আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি। এটা কি সারানো যাবে? আপনি কি পাগল? এই প্রথম কোনো রোগী এমন কথা বলল। তাহলে কি আমি প্রথম ভাগ্যবান রোগী যে তার ডাক্তারের প্রেমে পড়েছে? আপনি বসুন তো আগে, আপনার প্রেশারটা মাপতে হবে। আমার প্রেশার এমনিতেই হাই হয়ে আছে আপনার রূপের ঝলকে। তবে আপনি চাইলে মাপতে পারেন। আপনার হাতের স্পর্শ পেলে হয়তো একটু কমতেও পারে। সিফাত চৌধুরী, তাই তো আপনার নাম? দেখুন, আমি একজন ডাক্তার এবং আপনি আমার রোগী। আমাদের মধ্যে একটা পেশাদার সম্পর্ক থাকা দরকার। দয়া করে অপ্রাসঙ্গিক কথা বলবেন না। পেশাদার সম্পর্ক তো থাকবেই, তবে তার সাথে যদি একটু ভালোবাসার রসায়ন মেশানো যায়, ক্ষতি কি? আপনার প্রেশার তো স্বাভাবিকের চেয়ে একটু বেশিই দেখাচ্ছে। কাল কিছু পরীক্ষা করতে দেব, সেগুলো করিয়ে আনবেন। আর হ্যাঁ, প্রেমের এইসব কথা একদম ভুলে যাবেন। আপনার কথা আমি নিশ্চয়ই শুনব ডাক্তার আপু। তবে আমার মন তো আর আমার কথা শোনে না, সে তো শুধু আপনারই নাম জপে। এসব ছেলে মানুষই ছাড়ুন, সুস্থ হয়ে বাড়ি যান। সুস্থ তো আমি হবই, তবে আপনার ভালোবাসা পেলে আরও তাড়াতাড়ি হব। কাল কখন আসতে পারি? আপনার মতো রোগী তো দেখতেও ইচ্ছে করছে না। আচ্ছা, আগামীকাল সকাল 10টায় আসবেন। আর আসার সময় শুধু পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসবেন, অন্য কিছু নয়। আপনার আদেশ শিরোধার্য ডাক্তার আপু। তবে আমার হৃদয়ের কথাগুলো বলার সুযোগ কি আর পাবো না? আমার হৃদয় যে আপনাকে অনেক কিছু বলতে চায়। এসব কথা বন্ধ করেন। আমাকে এগুলো বলে কোনো লাভ নেই। আর এখন দয়া করে বিদায় হন। তাহলে কাল সকালের জন্য অপেক্ষা করছি। ভালো থাকবেন আমার হৃদয়ের রানী। এটা বলে সিফাত চলে যায়। তখন পারিহা একটা দীর্ঘশ্বাস ফেলে। আল্লাহ জানে আর কি দেখতে হবে। একটা রোগী কি তার ডাক্তারের সাথে এমন করে? আমার তো মনে হয় এই রোগীর মাথায়ও সমস্যা আছে। পরের দিন সিফাত ঠিক 10টায় এসে হাজির হলো। তার হাতে পরীক্ষার রিপোর্ট। ফারিহা মনোযোগ দিয়ে রিপোর্টগুলো দেখলো। আপনার রিপোর্টে তেমন কিছু খারাপ আসেনি। কিছু ভিটামিনের অভাব আছে, আর একটু বিশ্রাম দরকার। তবে আপনার প্রেশারটা একটু এখনো বেশি। কোনো দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা তো একটাই ডাক্তার আপু। আপনি কি আমার ভালোবাসার কথা একটু ভেবেছেন? সিফাত, আমি তোমাকে আগেই বলেছি এটা সম্ভব না। আমি তোমার ডাক্তার আর তুমি আমার রোগী। এর বাইরে অন্য কোনো সম্পর্ক আমি ভাবতে পারছি না। কেন ভাবতে পারছেন না? আমি কি আপনার যোগ্য নই? আমার কি কোনো অভাব আছে? দেখো সিফাত, যোগ্যতার প্রশ্ন না এটা। আমাদের দুজনের জীবন আলাদা, পেশা আলাদা। তুমি হয়তো এখন আবেগের বশে এই কথাগুলো বলছো, কিন্তু পরে যখন বাস্তবতাটা বুঝবে তখন কষ্ট পাবে। আমার কাছে আপনার ভালোবাসাই সবচেয়ে বড় বাস্তবতা। অন্য কিছু আমি বুঝতে চাই না। আপনি শুধু একবার বলুন, আপনার মনে আমার জন্য একটু জায়গা নেই? আমার এখন অনেক কাজ আছে সিফাত, তুমি বরং বিশ্রাম নাও। আর হ্যাঁ, নিয়ম করে ওষুধ খাবে। তার মানে আমার কোনো আশাই নেই? আমি তোমাকে বিদায় জানাচ্ছি সিফাত, সাবধানে বাড়ি যেও। ঠিক আছে ডাক্তার আপু, ভালো থাকবেন। সিফাত চলে যাওয়ার পর ফারিহা জানালার পাশে এসে দাঁড়ালো। তার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছে। সিফাতের সরল স্বীকারোক্তি কোথাও যেন তার মনে দাগ কেটে গেছে। কিন্তু সমাজের চোখে একজন ডাক্তারের সাথে রোগীর সম্পর্ক কতটা স্বাভাবিক হবে সেই চিন্তা তাকে কুরে কুরে খাচ্ছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল।
সিফাত নিয়মিত ফারিহার চেম্বারে আসতো, শুধু চেক আপের জন্যে নয়, বরং ফারিহার একটি স্নিগ্ধ হাসির আশায়। ফারিহা চেষ্টা করত পেশাদার দূরত্ব বজায় রাখতে, কিন্তু সিফাতের আন্তরিকতা ধীরে ধীরে তার মনের বরফ গলাতে শুরু করে। একদিন সিফাত যখন কেবিনে প্রবেশ করলো, ফারিহার মুখটা একটু মলিন দেখালো। কি হয়েছে ডাক্তার আপু? আপনাকে আজ একটু চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? আসলে আমার বাবা মা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছেন। তারা আমার জন্য পাত্র দেখা শুরু করেছেন। বিয়ে? কিন্তু আপনি কি সেই পাত্রদের কাউকে পছন্দ করেন? আসলে আমি এখনো কিছু ভাবিনি। আমার ক্যারিয়ার, আমার দায়িত্ব এসব নিয়ে অনেক চিন্তা আছে। আপনার কি মনে হয় না জীবনে একজন সঙ্গী থাকাটাও জরুরি, যে আপনার কাজের চাপ বুঝবে, আপনার পাশে থাকবে? হ্যাঁ, মনে তো হয়, কিন্তু তেমন কাউকে তো খুঁজে পাইনি। ফারিহা সিফাতের দিকে তাকিয়ে কথাটি বলে তারপর সিফাত সাহস সঞ্চয় করে বলে, যদি এমন কেউ থাকে যে আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আপনার সব স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে, আপনার সব দুঃখ নিজের কাঁধে নিতে প্রস্তুত থাকে, তাহলে কি আপনি তার কথা একবারও ভাববেন না? কে সেই ভাগ্যবান? যদি বলি সেই ভাগ্যবান আমি। তুমি? সিফাত, তুমি কি সিরিয়াস? এর থেকে বেশি সিরিয়াস আমি জীবনে আর কিছুই হইনি ডাক্তার আপু। যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আমার মনে হয়েছে আপনি আমার জীবনের সেই মানুষটা। আচ্ছা, আমাদের দুজনের পেশা, আমাদের জীবনযাত্রা অনেক পার্থক্য। পার্থক্য তো থাকবেই ডাক্তার আপু, কিন্তু ভালোবাসা সব পার্থক্য ঘুচিয়ে দিতে পারে। আপনি শুধু একবার আমার উপর বিশ্বাস রাখুন, আমি আপনাকে কখনো হতাশ করব না। আমার ভয় লাগে সিফাত, সমাজের কথা, মানুষের কথা। সমাজের ভয় দেখিয়ে আর কতদিন নিজেকে একা রাখবেন? আপনার কি মনে হয় না আপনারও একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার আছে, যেখানে একজন মানুষ শুধু আপনার জন্যই অপেক্ষা করবে? সিফাতের এই কথা শুনে ফারিহার চোখের কোণে জল চিকচিক করছে। তুমি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করতে পারবে? আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি ডাক্তার আপু, শুধু আপনি একবার হ্যাঁ বলুন। তুমি একটা পাগল ছেলে। আপনার জন্য পাগল ডাক্তার আপু? ঠিক আছে সিফাত, আমি তোমার কথা ভাববো, তবে আমাকে একটু সময় দাও। আমি আপনার দেওয়া যে কোনো সময়ের জন্য অপেক্ষা করতে রাজি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আপনি আমার কথা একবারের জন্য হলেও ভেবেছেন। সেই দিনের পর থেকে ফারিহার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি হলো। সিফাতের সরল ভালোবাসা তার কঠিন হৃদয়কে স্পর্শ করেছিল। সমাজের ভয়, পেশাগত দূরত্ব, এসব বাধা যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসতে শুরু করলো। সে বুঝতে পেরেছিল জীবনে একজন সত্যিকারের সঙ্গীর প্রয়োজন কতটা, আর সেই সঙ্গী যদি হয় সিফাতের মতো একজন সরল ভালোবাসাপূর্ণ মানুষ, তাহলে আর হারানোর কি আছে। তবে সিদ্ধান্ত নেওয়াটা এখনো কঠিন ছিল। ফারিহা তার বাবা মায়ের সম্মতির কথাও ভাবছিল। কয়েকদিন পর ফারিহা সিফাতকে ডেকে পাঠালো। সিফাতের বুকের ধুকপুকানি বেড়ে গেল। আজ কি ফারিহা তার ভালোবাসার কোনো উত্তর দেবে? বসো সিফাত। আপনি কি কিছু ভেবেছেন ডাক্তার আপু? হ্যাঁ, আমি ভেবেছি এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমি রাজি সিফাত। ফারিহার মুখে এই কথা শুনে সে দৌড়ে গিয়ে ফারিহাকে জড়িয়ে ধরে। ফারিহাও তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর যখন সিফাত বুঝতে পারে যে সে ফারিহাকে জড়িয়ে ধরে আছে, সে তখনই ফারিহাকে ছেড়ে দেয়। সরি, আপনার পারমিশন ছাড়া আপনাকে জড়িয়ে ধরেছি। আসলে আমি আপনার কথা শুনে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনি কি সত্যি বলছেন? আপনি সত্যিই রাজি? হ্যাঁ, তবে আমার কিছু শর্ত আছে। আপনার যা শর্ত আছে আমি সব মানতে রাজি ডাক্তার আপু। প্রথমত, তুমি আমাকে আর ডাক্তার আপু ডাকবে না। এখন থেকে তুমি আমাকে ফারিহা বলেই ডাকবে। আর দ্বিতীয়ত তোমাকে আমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে। তাদের সম্মতি ছাড়া আমি কোনো পদক্ষেপ নিতে পারবো না। আমি এখনই আপনার বাবা মায়ের সাথে কথা বলতে রাজি। আপনি শুধু বলুন কখন আর কোথায় যেতে হবে। এত তাড়াহুড়ো করার কিছু নেই, আগে পরিস্থিতিটা একটু শান্ত হোক,
আগে, তবে আমি খুব শীঘ্রই তোমাদের দুজনের সাথে কথা বলিয়ে দেব। কিন্তু তুমি এখনো আমাকে আপনি করে কেন বলছো? আরে এটা অভ্যাস হয়ে গেছে না, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সিফাত তখন ফারিহার হাত ধরতে চাচ্ছিল। ফারিহা এটা বুঝতে পেরে সে নিজেই সিফাতের হাত ধরে। সিফাত বলে, ধন্যবাদ ফারিহা, আমার জীবনে আসার জন্য তোমাকে। তুমি আমার দেখা সেরা মেয়ে। ফারিহা তখন হাসতে হাসতে বলে, আর তুমি হলে আমার সবচেয়ে অদ্ভুত রোগী। তখন কিছুক্ষণ তারা হাসাহাসি করে। তারপর সিফাত ফারিহার হাতের উপর হাত রেখে বলে, আমি সারা জীবন তোমাকে নিজের করে পেতে চাই। ফারিহার তখন কিছু বলে না, তার চোখ কিছুটা ভিজে গেছে। এর পরের দিনগুলোতে সিফাত এবং ফারিহার সম্পর্ক আরো গভীর হলো। ফারিহা ধীরে ধীরে তার ভয় আর দ্বিধা কাটিয়ে উঠতে শুরু করলো। সিফাতের ভালোবাসা তার মনে সাহস জোগালো। ফারিহার হ্যাঁ বলার পর সিফাতের আনন্দ আর ধরে না। সেই দিন চেম্বার থেকে বের হয়ে সে যেন উঠতে শুরু করলো। ফারিহার মুখের সেই মৃদু হাসি তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। এরপর থেকে তাদের দেখা করার ধরনটাই পাল্টে গেল। চেম্বারে সে পেশাদারিত্বের আড়াল সরে গিয়ে সেখানে জায়গা করে নিল এক স্নিগ্ধ প্রেম। একদিন সিফাত ফারিহাকে কফি শপে ডেকে পাঠালো। বিশ্বাস করো ফারিহা, তোমার হ্যাঁ শোনাটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। তুমিও না, সামান্য একটা কথার জন্য এত খুশি হওয়ার কি আছে? সামান্য কথা? এটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কথা, আমার সব স্বপ্ন সত্যি হওয়ার শুরু। আমারও ভালো লাগছে সিফাত। সত্যি বলতে তোমার ভালোবাসা আমার মনে এক নতুন সাহস জুগিয়েছে। আগে আমি শুধু আমার কাজ আর দায়িত্ব নিয়ে ভাবতাম, এখন মনে হয় জীবনে আরও কিছু পাওয়ার আছে। যেমন ধরো তোমার সাথে এই কফি খাওয়া। আগে তো কখনো এভাবে বসার সুযোগ হয়নি। সুযোগ তো আরও আসবে ফারিহা, আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাবো। আচ্ছা তাহলে চলো এবার আগের জায়গায় ফিরে যাই। এখনই চলে যাব? আমি তো মনে করেছিলাম আজকে সারাদিন ঘুরবো। হ্যাঁ চলো, অন্যদিন না হয় আরও সময় কাটাবো। সিফাত তখন ফিহাকে কাছে টেনে নিয়ে তার কপালে একটা চুমু দিয়ে বলে, ঠিক আছে আমার ভবিষ্যৎ বউ, চলো। সিফাতের এই কথায় ফারিহা কিছুটা লজ্জা পায়। এরপর তারা দুজনে মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। ফারিহার ব্যস্ত সময়সূচি থেকে কিছুটা সময় বের করে সিফাত তাকে নিয়ে লং ড্রাইভে যেত। গাড়ির মধ্যে হালকা গান বাজতো আর তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। একদিন তারা একটি লেকের ধারে বসেছিল। পরন্ত বিকালের আলোয় চারিপাশ শান্ত ও স্নিগ্ধ। সিফাত ফারিহার চুলে হাত বুলিয়ে বলল, এই সময়টা যেন থমকে যাক, তাই না? তোমাকে পাশে নিয়ে এইভাবে বসে থাকতে পারাটা একটা স্বপ্ন। ফারিহা সিফাতের কাঁধে মাথা রেখে বলল, আমারও তাই মনে হয়। আগে আমি কখনো ভাবিনি কাজের বাইরেও একটা এত সুন্দর পৃথিবী থাকতে পারে। তুমি আমার চোখ খুলে দিয়েছো সিফাত। আর তুমি আমার জীবনে এসে আমার সব শূন্যতা পূরণ করে দিয়েছো। সেদিন সন্ধ্যায় তারা একসাথে একটি মুভি দেখতে গিয়েছিল। সিনেমা হলের অন্ধকারে ফারিহা আলতো করে সিফাতের হাত ধরেছিল। সেই সামান্য স্পর্শে সিফাতের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। একদিন বৃষ্টি পড়ছিল। সিফাত ফারিহাকে ফোন করে জানালো তার মন খারাপ লাগছে। ফারিহা তার চেম্বারের কাজ শেষ করে ছুটে গেল সিফাতের অ্যাপার্টমেন্টে। দরজা খুলে সিফাতকে ভেজা চুল আর চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহার মনটা খারাপ হয়ে গেল। কি হয়েছে তোমার সিফাত? সিফাত ফারিহাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না ফারিহা। এই বৃষ্টি আর একা থাকাটা যেন আমাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। ফারিহা তখন সিফাতের কপালে চুমু খেয়ে বলল, আমি তো এসেছি, এখন আর কোনো চিন্তা নেই। তারা দুজনে মিলে গরম কফি বানালো এবং বারান্দায় বসে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলো। ফারিহা তার কাজের দিনের মজার ঘটনাগুলো বলছিল আর সিফাত মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। সেই সাধারণ মুহূর্তগুলোই তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলছিল। এভাবেই কিছু মিষ্টি রোমান্টিক দিন কাটালো সিফাত আর ফারিহা। তাদের বাবা মাকে জানানোর আগে
একে অপরের সান্নিধ্যে তারা খুঁজে পেল জীবনের নতুন অর্থ, নতুন স্বপ্ন। তাদের ভালোবাসা যেন ধীরে ধীরে এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাচ্ছিল, যা যে কোনো ঝড়ঝাপটা সামলাতে সক্ষম। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ যখন ফারিহা তার বাবা মাকে সিফাতের ব্যাপারে জানালো। বেশ কিছুদিন পর ফারিহা একদিন সিফাতকে তার বাসায় ডেকে পাঠালো। সিফাতের মনে ভয়, আজ কি ফারিহা তার বাবা মায়ের সাথে তার কথা বলবে। কিছুক্ষণ পর ফারিহার বাবা মা এসে বসলেন। ঘরে এক নীরবতা বিরাজ করছিল। ফারিহার বাবা প্রথমে কথা বললেন। বসো সিফাত, বাবা মা একটু পরেই আসবে। আমি একটু নার্ভাস বোধ করছি ফারিহা। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে? তুমি তো কোনো অন্যায় করছো না, আর আমার বাবা মা খুব ভালো মানুষ। তো তুমি সেই ছেলে যে আমার মেয়ের পিছনে লেগেছ? সিফাত ভয়ে ভয়ে উত্তর দিল। আঙ্কেল, আমি ফারিহার পিছু লাগিনি। আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? আজকালকার ছেলে মেয়েদের ভালোবাসা তো দুদিনের খেলা। না আন্টি, আমার ভালোবাসা মোটেও সেরকম না। আমি ফারিহাকে সত্যিই ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসতে চাই। আমি জানি ফারিহা একজন ডাক্তার এবং তার অনেক দায়িত্ব। আমি সব সময় তার পাশে থাকবো এবং তাকে তার কাজে সাহায্য করব। তুমি কি করো? তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? সিফাত তার পেশা এবং পরিবারের ব্যাপারে বিস্তারিত জানালো। ফারিহার বাবা মা মনোযোগ দিয়ে সব শুনলেন। প্রথমে তারা কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও ফারিহার দৃঢ়তা এবং সিফাতের আন্তরিকতা তাদের মন জয় করে নিল। সিফাতের সাথে কথা বলার পর তারা বুঝতে পারলেন ফারিহার জন্য সিফাতই যোগ্য জীবন সঙ্গী। সবার স্মৃতিতে সিফাত ও ফারিহার বাগদান সম্পন্ন হলো। বাগদানের কিছুদিন পর ফারিহা একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ঢাকার বাইরে যায়। সিফাত তার অনুপস্থিতি খুব মিস করতে থাকে। প্রতিদিন নিয়ম করে ভিডিও কলে তাদের কথা হতো, কিন্তু সরাসরি দেখার অভাবটা দুজনেরই অনুভব হচ্ছিল। কনফারেন্সের শেষ দিনে ফারিহা সিফাতকে জানায় যে তাদের ফ্লাইট ডিলে হয়েছে এবং ফিরতে একটু দেরি হবে। কখন নাগাদ পৌঁছাবে তোমরা? আমি এয়ারপোর্টে অপেক্ষা করব। এখনো ঠিক বলা যাচ্ছে না, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ফোন করে জানাবো। সাবধানে থেকো, আমার মনটা কেমন যেন করছে। আরে বাবা, এত চিন্তা করো না তো, আমি ঠিক আছি। কিন্তু ফারিহার সেই ফোন আর আসে না। সিফাত বারবার ফোন করে, কিন্তু ফারিহার ফোন বন্ধ। অন্যান্য কলিগদের ফোনেও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউই সঠিক খবর দিতে পারে না। সিফাতের বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে। নানা রকম দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। কোনো খারাপ কিছু ঘটেনি তো? ঘন্টার পর ঘন্টা কেটে যায়। সিফাত অস্থিরভাবে পায়চারি করতে থাকে। অবশেষে একজন কলিগের ফোন আসে। সিফাত ভাই, একটা খারাপ খবর আছে। ফারিহার টিমের গাড়িটা রাস্তায় একটা দুর্ঘটনার শিকার হয়েছে। কি বলছেন আপনি? ফারিহা কেমন আছে? কয়েকজন সামান্য আহত হয়েছে, তবে ফারিহার অবস্থা একটু গুরুতর। তাকে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর শুনে সিফাতের পায়ের তলার মাটি যেন সরে যায়। মুহূর্তের মধ্যে তার সব আনন্দ উবে যায়। জায়গা করে নেয় গভীর উদ্বেগ আর ভয়। সে তৎক্ষণাৎ রওনা হয় সেই হাসপাতালের উদ্দেশ্যে, যেখানে ফারিহা চিকিৎসাধীন। দীর্ঘ আর যন্ত্রণাময় এক পথ পেরোনোর পর অবশেষে সে হাসপাতালে পৌঁছয়। রিসেপশনে ফারিহার নাম বলতেই তাকে একটি কেবিনের দিকে যেতে বলা হয়। কেবিনের বাইরে ফারিহার কয়েকজন কলিগ বিষণ্ণ মুখে দাঁড়িয়ে ছিল। সিফাত তাদের কাছে ছুটে যায়। ফারিহা কেমন আছে? আমি তার বাগদত্তা, আমাকে তার কাছে যেতে দিন। একজন কলিগ এগিয়ে এসে ধীরে ধীরে বলে। সিফাত ভাই শান্ত হন, ফারিহা এখনো অচেতন, ডাক্তাররা পরীক্ষা করছেন। সিফাত আর নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাগদানের পর এই প্রথম তাদের মধ্যে এত দীর্ঘ বিচ্ছেদ, আর সেই বিচ্ছেদ কিনা এমন ভয়াবহ পরিস্থিতিতে। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ফারিহার কেবিনের বাইরে অপেক্ষা করতে থাকে। প্রতিটি মুহূর্ত তার কাছে এক একটি যুগের মতো মনে হয়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসেন। সিফাত দ্রুত এগিয়ে আসে। ডাক্তার সাহেব, ফারিহা কেমন আছে?
ডাক্তারের কথা শুনে সিফাতের শরীর অবশ হয়ে যায়। তার মনে একটাই প্রার্থনা, যেন ফারিহা সুস্থ হয়ে তার কাছে ফিরে আসে। সে ফারিহার কেবিনের বাইরে একটি চেয়ারে বসে সারা রাত জেগে থাকে, তার প্রিয় মানুষটির একটি স্পর্শ পাওয়ার আশায়। ভোরের আলো ফোটে, কিন্তু ফারিহার চেহারায় কোনো পরিবর্তন দেখা যায় না। সিফাতের মনে ভয় আরো ঘনীভূত হতে থাকে। পরের দিন দুপুরে ফারিহার জ্ঞান ফেরে। ধীরে ধীরে সে চোখ খোলে এবং আবছা আলোয় সিফাতকে দেখতে পায়। দুর্বল কণ্ঠে সে ডাকে, সিফাত। ফারিহার ক্ষীণ আওয়াজ শুনে সিফাতের সারা শরীর যেন ফিরে পায়। সে দ্রুত ফারিহার পাশে গিয়ে তার হাত ধরে কান্না করে দেয়। ফারিহা, তুমি ঠিক আছো? আমার কতটা ভয় লাগছিল তুমি জানো না। তুমি এখানে? আমার কি হয়েছিল আর তুমি কাঁদছো কেন? তুমি কাঁদবে না, তুমি কাঁদলে আমার একটুও ভালো লাগে না। তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন তুমি ঠিক আছো, চিন্তা করো না। ফারিহা ধীরে ধীরে দুর্ঘটনার কথা মনে করার চেষ্টা করে, কিন্তু তার মাথা এখনো দুর্বল। সিফাত পরম যত্নে তার কপালে হাত বুলিয়ে দেয়। আমার মনে হয় কিছু একটা। চুপ করো, এখন তোমার বিশ্রাম দরকার, কথা বলার প্রয়োজন নেই, আমি এখানেই আছি। এরপর কয়েকদিন সিফাত হাসপাতালের কেবিনে ফারিহার পাশে থাকে। নিজের হাতে খাইয়ে দেয়, গল্প করে, তার মন ভালো রাখার চেষ্টা করে। ধীরে ধীরে ফারিহার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে, কিন্তু দুর্ঘটনার রেস তার মনে গভীর দাগ কাটে। সে আগের মতো হাসি খুশি থাকতে পারে না, প্রায় চুপচাপ হয়ে যায়। একদিন সিফাত ফারিহার হাতে হাত রেখে বলে, ফারিহা, তুমি কি কিছু লুকাচ্ছ? আগে তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে, এখন কেন এত চুপচাপ থাকো? তেমন কিছু না, একটু দুর্বল লাগছে আর কি। শুধু দুর্বলতা? আমার মনে হয় আরও কিছু হয়েছে। সেই দুর্ঘটনার পর থেকে তুমি কেমন যেন হয়ে গেছো। আমার মনে হয় আমি আর আগের মতো নেই সিফাত। এর মানে? আমার কেমন যেন ভয় লাগে, সব কিছু এলোমেলো মনে হয়। মাঝে মাঝে মনে হয় আমি সব ভুলে যাচ্ছি। সিফাত বুঝতে পারে শুধু শারীরিক আঘাতই নয়, মানসিকভাবে ভেঙে পড়েছে ফারিহা। দুর্ঘটনার ট্রমেটিক এফেক্ট তার মনে গভীর প্রভাব ফেলেছে। তাদের সুন্দর ভালোবাসার পথে যেন এক নতুন বাধা এসে দাঁড়ালো। ফারিহার স্মৃতি হারানোর ভয় সিফাতের হৃদয় ভেঙে দেয়, কিন্তু সে হাল ছাড়ে না। ফারিহাকে সুস্থ করে তোলার জন্য সে বদ্ধপরিকর হয়। হাসপাতালের ডাক্তারদের সাথে পরামর্শ করে বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিষয়ক বই পড়তে শুরু করে। ফারিহার পাশে সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করে। তাদের পুরনো দিনের মিষ্টি স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয়। তাদের প্রথম দেখা, প্রথম কফি ডেট, বৃষ্টির দিনের সেই সন্ধ্যা, প্রতিটি ছোট ছোট মুহূর্ত সিফাত যত্ন করে ফারিহার কাছে তুলে ধরে। প্রথমে ফারিহা তেমন সাড়া না দিলেও ধীরে ধীরে যেন সেই স্মৃতিগুলো তার মনের গভীরে ক্ষীণ আলো ফেলতে শুরু করে। সিফাত রোজ সকালে ফারিহার পছন্দের ফুল নিয়ে আসতো, তাদের দুজনের প্রিয় গান গেয়ে শোনাতো। ফারিহা অপলক দৃষ্টিতে সিফাতের দিকে তাকিয়ে থাকতো, যেন তার চেনা মুখটা আবার নতুন করে আবিষ্কার করছে। একদিন সিফাত তাদের বাগদানের আংটিটা ফারিহার হাতে পরিয়ে দেয়। মনে আছে এটা? তুমি সেদিন খুব হেসেছিলে, বলেছিলে এটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। ফারিহা আংটির দিকে তাকিয়ে থাকে, তার চোখে হালকা জল চিকচিক করে। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে। হ্যাঁ, মনে পড়েছে। সেই একটি মুহূর্ত যেন সিফাতের মনে নতুন করে আশা জাগায়। সে বুঝতে পারে তাদের ভালোবাসা এখনো ফুরিয়ে যায়নি, শুধু একটু যত্নের প্রয়োজন। হাসপাতাল থেকে ফেরার পর সিফাত ফারিহার আরো বেশি খেয়াল রাখে। তাকে পুরনো ছবি দেখায়, তাদের একসাথে কাটানো ভিডিওগুলো চালায়। ফারিহার নার্ভাসনেস কাটাতে বিভিন্ন রকম মজাদার গল্প বলে। ধীরে ধীরে ফারিহার স্মৃতিগুলো যেন এক একটি টুকরো পাজেলের মতো ছুঁড়ে যেতে শুরু করে। মাঝে মাঝে কিছু কথা সে ভুলে যেত, কিন্তু সিফাত ধৈর্য ধরে তাকে আবার মনে করিয়ে দিত। তাদের ভালোবাসার গল্প, তাদের ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু সিফাত বারবার তার কানে বলতো। কয়েক মাস কেটে যায়, ফারিহার শারীরিক দুর্বলতা অনেকটাই কমে আসে, আর তার স্মৃতিও আগের মতো স্পষ্ট হতে শুরু করে। একদিন তারা দুজন তাদের বাগদানের সেই কফি শপে বসেছিল।
আমার মনে আছে এই টেবিলেই তুমি আমাকে প্রথম। হ্যাঁ, এখানেই আমি প্রথম আমার হৃদয়ের কথা তোমাকে বলেছিলাম, আর তুমি আমাকে পাগল বলেছিলে। তুমি সত্যিই পাগল ছিলে, কিন্তু সেই পাগলামিটাই আমার জীবন বদলে দিয়েছে। তোমার কি সেই দুর্ঘটনার কথা মনে আছে? হ্যাঁ, কিছুটা ঝাপসা, তবে মনে আছে। জ্ঞান হারানোর আগে আমি শুধু তোমার মুখটা দেখতে চেয়েছিলাম। খুব ভয় লাগছিল। আমারও খুব ভয় লেগেছিল ফারিহা। মনে হচ্ছিল যেন আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু তুমি আমার পাশে ছিলে সব সময়। আমার মনে হয় তোমার ভালোবাসাই আবার আমাকে ফিরিয়ে এনেছে। ফারিহা সিফাতের হাতে আলতো করে চাপ দেয়। তাদের চোখে মুখে আজ আর সেই ভয়ের ছাপ নেই, বরং এক গভীর কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রতিচ্ছবি। ফারিহা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে, আর এর পেছনে ছিল সিফাতের অক্লান্ত সেবা আর নিঃস্বার্থ ভালোবাসা। তাদের সম্পর্কের বাঁধন আরো মজবুত হয়েছে। তারা বুঝতে পেরেছে জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। একদিন রাতে সিফাত ফারিহাকে ফোন করতে গিয়ে ভুল করে তার এক বয়স্ক সহকর্মীকে ফোন করে বসে। ঘুমন্ত অবস্থায় সহকর্মী ফোন ধরে বিরক্তি নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু সিফাত, ফারিহা তুমি কি ঘুমিয়েছিলে বলার পরেই বুঝতে পারে ঘোরতর ভুল হয়েছে। তাড়াতাড়ি ক্ষমা চেয়ে ফোন কেটে দেয় সিফাত। পরের দিন ফারিহা যখন ঘটনাটা শোনে, হাসতে হাসতে তার চোখে জল এসে যায়। সিফাতকে অনেকক্ষণ ধরে সেই ভুলের জন্য রাগিয়েছিল সে। একবার সিফাত ফারিহাকে একটি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। মেনু কার্ড দেখে ফারিহা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ অনেক খাবারের নাম তার অচেনা ছিল। সিফাতও সব খাবারের নাম জানতো না। ওয়েটার যখন তাদের অর্ডার নিতে আসে, তখন সিফাত একটি খাবারের নাম বলার চেষ্টা করে, যার অর্ধেক সে ভুলে গিয়েছিল। ওয়েটার বিভ্রান্ত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে, আর ফারিহা কোনো মতে হাসি চেপে পরিস্থিতি সামাল দেয় অন্য একটি পরিচিত খাবার অর্ডার করে। পরে তারা দুজনে বিষয়টি নিয়ে অনেক হেসেছিল। ফারিহার জন্মদিনে সিফাত তাকে একটি সুন্দর ঘড়ি উপহার দিতে চেয়েছিল। অনেক খুঁজে পেতে একটি পছন্দের ঘড়ি সে কেনে, কিন্তু তাড়াহুড়োই মোড়ক করার সময় অন্য একটি ছোট বাচ্চার খেলনার বাক্সে ঘড়িটি ভরে ফেলে। ফারিহা যখন প্যাকেট খুলে খেলনা দেখে, প্রথমে অবাক হয়, তারপর সিফাতের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। পরে আসল উপহার বের হলে তারা দুজনেই খুব হেসেছিল। ফারিহা সেই খেলনাটিও অনেকদিন পর্যন্ত স্মৃতি হিসেবে রেখেছিল। একদিন তারা একটি রোমান্টিক সিনেমা দেখতে যায়। টিকিট কাটার সময় সিফাত ভুল করে অন্য সারির সিট নাম্বার বলে। সিনেমা হলে গিয়ে তারা দেখে তাদের সিটে অন্য কেউ বসে আছে। টিকিট মিলিয়ে তারা বুঝতে পারে ভুলটা কোথায় হয়েছে। বাধ্য হয়ে তাদের অন্য একটি কম পছন্দের সিটে বসতে হয়। সিনেমা দেখার সময় বারবার তাদের সেই ভুলের কথা মনে পড়ছিল, এবং তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। একদিন বৃষ্টিতে ভিজে ফারিহার চেম্বার থেকে বের হওয়ার সময় সিফাত তার জন্য একটি ছাতা নিয়ে আসে, কিন্তু ছাতা খুলতে গিয়ে দেখা যায় সেটা ভাঙা। অগত্যা তারা দুজনে একটি ছাতার নিচে গাদাগাদি করে রাস্তা পার হতে থাকে। বৃষ্টির ছাট তাদের গায়ে লাগছিল, কিন্তু তারা দুজনেই খুব খুশি ছিল একে অপরের কাছাকাছি থাকতে পেরে। সেই ভাঙা ছাতা নিয়েও তারা অনেকক্ষণ হাসাহাসি করছিল। একবার ফারিহা সিফাতের সাথে সামান্য রাগারাগি করে মুখ ফুলিয়ে বসে থাকে। সিফাত অনেক চেষ্টা করেও তার রাগ কমাতে পারে না। কিছুক্ষণ পর ফারিহা হঠাৎ করে হেসে ফেলে এবং বলে, দেখছিলাম আমার রাগ ভাঙাতে তুমি আর কতক্ষণ সময় নাও। সিফাত প্রথমে কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারে ফারিহা আসলে তার সাথে মজা করছিল। তাদের মধ্যে প্রায়ই এমন ছোটখাটো মিষ্টি রাগারাগি হতো, যা তাদের সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলত। সিফাত আর ফারিহার প্রেম জীবন ছিল এরকমই ছোট ছোট মজার ঘটনা আর মিষ্টি দুষ্টুমিতে ভরা। এই সাধারণ মুহূর্তগুলোই তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলেছিল, এবং বিয়ের আগে তাদের সম্পর্ককে একটি সুন্দর ভিত্তি দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ভালোবাসার মধ্যে হাসি ঠাট্টা আর ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকাটাও জরুরি। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো, সিফাত ও ফারিহার বিয়ের দিন। শহর জুড়ে উৎসবের আমেজ, ঝলমলে আলোয় সেজে উঠেছে কমিউনিটি সেন্টার। ফারিহার বাড়ির মেয়েরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে।
অন্যদিকে সিফাতের বন্ধুরাও তাদের বন্ধুর জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আনন্দে আত্মহারা। ফারিহাকে আজ স্বপ্নীল দেখাচ্ছে। লাল বেনারসিতে মোড়া সোনার গয়নায় ঝলমল করছে তার মুখ। হালকা মেকআপে তার স্বাভাবিক সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। মায়ের পাশে বসে ফারিহা কিছুক্ষণ চুপ করে রইল, যেন তার এতদিনের লালিত স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। বাবার স্নেহপূর্ণ হাতের স্পর্শে তার চোখ ভিজে ওঠে। অন্যদিকে সিফাত ও পাঞ্জাবি পাজামায় বেশ সুদর্শন লাগছিল। তার চোখে মুখে উত্তেজনা আর আনন্দ স্পষ্ট। বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকলেও তার মন বারবার ফারিহার কাছে ছুটে যাচ্ছিল। শুভ লগ্ন এসে পড়লে বরযাত্রী এসে পৌঁছয়। সানাইয়ের সুরে মুখরিত হয়ে ওঠে চারিদিক। গেটে সিফাতকে বরণ করে নেয় ফারিহার ছোট ভাই ও বোনেরা। মিষ্টিমুখ করানো হয়, চলে হালকা হাসি ঠাট্টা। এরপর সিফাত এসে বসে বিয়ের মঞ্চে, যেখানে ফারিহা অপেক্ষা করছে তার পাশে বসার জন্য। ফারিহাকে যখন ধীরে ধীরে মঞ্চের দিকে আনা হয়, সিফাতের দৃষ্টি তার উপর স্থির হয়ে থাকে। তাদের চার চোখের মিলন হয়। দুজনের মুখেই এক নির্মল হাসি ফুটে ওঠে। পুরোহিত মন্ত্র পাঠ শুরু করেন। ফারিহা ও সিফাত একে অপরের পাশে বসে সাত পাকে বাঁধা পড়ে। অগ্নি সাক্ষী রেখে তারা একে অপরের হাতে হাত রাখে। সারা জীবন একসাথে পথ চলার প্রতিজ্ঞা করে। ফারিহার বাবা আবেগ আপ্লুত হয়ে মেয়ের হাতে তুলে দেন সিফাতের হাত। এরপর আসে সেই বিশেষ মুহূর্ত, মালা বদলের পালা। সিফাত ভালোবাসার প্রতীক স্বরূপ ফুলের মালা পরিয়ে দেয় ফারিহার গলায়। ফারিহাও হাসি মুখে সেই মালা গ্রহণ করে পরিয়ে দেয় সিফাতের গলায়। চারিদিকে তখন করতালি আর উল্লাসের ধ্বনি। আত্মীয় স্বজন ও বন্ধুদের শুভেচ্ছায় ভরে ওঠে নবদম্পতির জীবন। সবাই তাদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে। ফারিহার সহকর্মীরা এসে তাকে জড়িয়ে ধরে, নতুন জীবনের জন্য শুভ কামনা জানায়। সিফাতের ডাক্তার বন্ধুরা ফারিহাকে তাদের পরিবারের স্বাগত জানায়। জমকালো ভোজের আয়োজন করা হয়। নানা রকম মুখরোচক খাবার পরিবেশন করা হয় অতিথিদের জন্য। সিফাত ও ফারিহা দুজনে মিলে কিছুক্ষণের জন্য অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আসে সেই সময় যখন ফারিহা তার বাবার বাড়ি ছেড়ে নতুন জীবনে পা রাখে। গাড়িতে ওঠার আগে ফারিহা তার পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে, চোখের জল ধরে রাখতে পারে না। সিফাত পরম স্নেহে তার হাত ধরে সান্ত্বনা দেয়। গাড়ি ধীরে ধীরে নতুন গন্তব্যের দিকে চলতে শুরু করে। ফারিহা জানালা দিয়ে তার ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে থাকে। তার মনে মিশ্র অনুভূতি, একদিকে প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট, অন্যদিকে নতুন জীবনের স্বপ্ন। সিফাত তার হাত ধরে সাহস যোগায়। রোমান্টিক বাসর রাত, সিফাতদের বাড়ি আলো ঝলমল করছে। নতুন বধূকে বরণ করার জন্য সবাই অপেক্ষা করছিল। ফারিহাকে যখন শ্বশুর বাড়িতে নিয়ে আসা হয়, তখন তাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। কিছুক্ষণ পর শুভ্র চাদরে মোড়া সুগন্ধি ফুলে সাজানো বাসর ঘরে প্রবেশ করে সিফাত ও ফারিহা। দরজা বন্ধ হওয়ার পর ফারিহা কিছুটা নার্ভাস বোধ করে। এতক্ষণ চারপাশের কোলাহল আর ব্যস্ততার মধ্যে নিজের অনুভূতিগুলো চাপা ছিল, কিন্তু এখন শুধু তারা দুজন একান্তে। সিফাত এগিয়ে এসে ফারিহার ঘোমটা তুলে ধরে। ফারিহার স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে তার হৃদস্পন্দন বেড়ে যায়। সিফাত আলতো হাতে ফারিহার গালের উপর থেকে একগুচ্ছ চুল সরিয়ে দেয়। তাদের চোখে চোখ পড়ে, দুজনের মুখেই হালকা হাসি দেখা যায়। অবশেষে তুমি আমার হলে ফারিহা। আর তুমি আমার। সিফাত ঘরোয়া পরিবেশে ফারিহাকে আরো সহজ করার চেষ্টা করে। তারা কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। নীরবতাও যেন তাদের মনের কথা প্রকাশ করে। এরপর সিফাত ফারিহার হাত ধরে তাকে জানালার পাশে নিয়ে যায়। এই রাতের আকাশে তারারা মিটমিট করছে, আর হালকা বাতাসে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ। মনে আছে আমাদের প্রথম দিকের কথা? তুমি সব সময় বলতে আমাদের দুজনের জীবন আলাদা, পেশা আলাদা। ফারিহা তখন সিফাতের কাঁধে মাথা রেখে বলে, হ্যাঁ মনে আছে, কিন্তু ভালোবাসা সব পার্থক্য ঘুচিয়ে দেয়, তাই না? একদম, তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তারা কিছুক্ষণ নীরব থাকে, একে অপরের উষ্ণতা অনুভব করে। তারপর সিফাত ফারিহাকে কাছে টেনে নেয়।
তার কপালে আলতো করে চুমু খায়। তুমি ক্লান্ত, চলো বিশ্রাম করি। সিফাত নিজের হাতে ফারিহার গয়না খুলে দেয়, তার যত্ন নেয়। ফারিহাও মুগ্ধ হয়ে তার ভালোবাসার স্পর্শ অনুভব করে। বিছানায় বসার পর সিফাত ফারিহার হাত ধরে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো ফারিহা। আমি প্রতিজ্ঞা করছি সবসময় তোমার পাশে থাকবো, তোমার সব স্বপ্নে সাথী হব। আমিও প্রতিজ্ঞা করছি সব সময় তোমাকে ভালোবাসবো এবং আমাদের এই বন্ধনকে যত্নের সাথে আগলে রাখবো। তাদের চোখে মুখে ছিল গভীর ভালোবাসা আর বিশ্বাস। বাসর রাতের নীরবতা ভেঙে তারা একে অপরের হৃদয়ের স্পন্দন অনুভব করে। তাদের ভালোবাসার নতুন যাত্রা শুরু হয় এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশে, যেখানে শুধু ছিল দুটি হৃদয়ের গভীর টান আর ভবিষ্যতের সুন্দর স্বপ্ন। রাত এখন 12টা। সিফাত ধীরে ধীরে ফারিহার উপরে ওঠে, তার ঠোঁট দুটো দখল করে নেয়। ফারিহা তার 2 হাত দিয়ে সিফাতের মাথার চুল খামচে ধরে। তারপর সিফাত ফারিহার ঠোঁট ছেড়ে দিয়ে তার সারা শরীরে কিস করতে থাকে। ফারিহা এত আদর নিতে পারছিল না, তখন সে সিফাতকে শক্ত করে তার বুকের সাথে চেপে ধরে। সারা রাত কেউই ঘুমোতে পারেনি, পারবেই বা কি করে? সারা রাত তাদের ভালোবাসার আদান প্রদান চলছিল। বিয়ের পর সিফাত আর ফারিহা তাদের মধুচন্দ্রিমার জন্য সুইজারল্যান্ডে যায়। বরফের চাদরে মোড়া পাহাড়, শান্ত হ্রদ আর ছবির মতো সুন্দর গ্রাম। সুইজারল্যান্ড যেন তাদের রোমান্টিক অবকাশ যাপনের জন্য এক অসাধারণ পটভূমি। জুরিক বিমানবন্দরে নেমে তারা একটি ভাড়া করা গাড়িতে করে তাদের প্রথম গন্তব্য ইন্টারল্যাকেনের দিকে রওনা হয়। পথের দুধারে আল্পসের মনোরম দৃশ্য তাদের মুগ্ধ করে তোলে। সবুজ উপত্যকা, ঝর্ণার জল আর মেঘে ঢাকা পাহাড়, প্রকৃতির এই অপরূপ শোভা ফারিহা ও সিফাতকে যেন এক নতুন জগতে নিয়ে যায়। ইন্টারল্যাকেনে পৌঁছে তারা একটি সুন্দর হোটেলে ওঠে, যেখান থেকে বরফে ঢাকা জাংফ্রাউ পাহাড়ের চমৎকার দৃশ্য দেখা যায়। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তারা দুজনে বেরিয়ে পড়ে ইন্টারল্যাকেনের শান্ত রাস্তায়। লেক থুনের তীরে হাতে হাত রেখে তারা হাঁটে। স্বচ্ছ জলের দিকে তাকিয়ে নিজেদের ভালোবাসার প্রতিচ্ছবি যেন দেখতে পায়। একদিন তারা জাংফ্রাউ টপ অফ ইউরোপে যাওয়ার জন্য ট্রেন ধরে। আঁকাবাঁকা পাহাড়ি পথে ট্রেন ধীরে ধীরে উপরে উঠতে থাকে, আর বাইরের দৃশ্য ক্রমশ শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। বরফের রাজ্যে পৌঁছে ফারিহা ও সিফাত আনন্দে আত্মহারা হয়ে যায়। তারা একে অপরের হাতে ধরে বরফের উপর দৌড়য়, ছবি তোলে আর প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টিকে উপভোগ করে। ঠান্ডায় ফারিহার গাল লাল হয়ে ওঠে। সিফাত পরম যত্নে তার মুখ গরম করে দেয়। অন্য একদিন তারা লুরজার্নে যায়, যা তার ঐতিহাসিক স্থাপত্য আর সুন্দর হ্রদের জন্য বিখ্যাত। তারা চ্যাপেল ব্রিজ ও ওয়াটার টাওয়ার ঘুরে দেখে, যা লুজার্নের অন্যতম আকর্ষণ। লেক লুজার্নে তারা একটি রোমান্টিক বোটিং করে, শান্ত জলের উপর ভেসে বেড়ানো আর চারপাশের পাহাড়ের প্রতিফলন দেখা। এই অভিজ্ঞতা তাদের আরও কাছে এনে দেয়। সুইজারল্যান্ডের অন্যতম আকর্ষণীয় স্থান হলো জেনিভা। সেখানে তারা লেক জেনিভা, জেটি, রিও ও ফোয়ারা এবং জাতিসংঘের দপ্তর ঘুরে দেখে। জেনিভার পুরাতন শহরের সংকীর্ণ রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা বিভিন্ন ক্যাফেতে বসে কফি পান করে আর স্থানীয় সংস্কৃতি উপভোগ করে। সেদিন রাতে সারাদিন ঘোরাঘুরি করার কারণে দুইজনই ক্লান্ত। তখন সিফাত বলে, জান, আমার না একটু খেতে ইচ্ছে করছে। কি খাবে বলো, আমি রুম সার্ভিসে কল করে অর্ডার করে দিচ্ছি। আরে আমি কি সেই খাবারের কথা বলছি? সেটা খেলে আমার পেট ভরবে, কিন্তু মনের ক্ষুধাটা থেকেই যাবে। তোমার কথার কোনো আগামাথা আমি বুঝতে পারছি না। তোমার কিছু বোঝা লাগবে না, আমাকে শুধু খেতে দাও। এ কথা বলেই সিফাত ঠোঁট কামড়াতে কামড়াতে ফারিহার দিকে আসতে থাকে। ফারিহা এতক্ষণে বুঝতে পারে সিফাত এতক্ষণ ধরে কি খাওয়ার কথা বলছিল। এই একদম না, আমি অনেক ক্লান্ত, প্লিজ আজকে না। সিফাত ফারিহার কোনো কথা শোনে না। সে ফারিহার ঠোঁট দখল করে তার হাত চেপে ধরে তারপর তার উপরে উঠে কিস করতে থাকে। ফারিহা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেও সিফাতকে রেসপন্স করে। তাদের মধুচন্দ্রিমার প্রতিটি দিন ছিল ভালোবাসায় মোড়া। কখনো তারা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিগন্ত বিস্তৃত দৃশ্য দেখত,
কখনো বা শান্ত হ্রদের ধারে বসে একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনত। সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য যেন তাদের ভালোবাসাকে আরো গভীর করে তুলেছিল। একদিন সন্ধ্যায় তারা একটি ছোট পাহাড়ি গ্রামে ডিনার করতে যায়। রেস্টুরেন্টটি ছিল কাঠের তৈরি, ভেতরে হালকা আলো আর আগুনের উষ্ণতা। তারা স্থানীয় খাবার অর্ডার করে আর ওয়াইনের গ্লাসে চুমুক দেয়। এই কয়েকটা দিন আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে একটা, ফারিহা। আমারও সিফাত, মনে হচ্ছে যেন আমরা কোনো স্বপ্ন দেখছি। এমন স্বপ্ন যেন কখনো না ভাঙে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে। সুইজারল্যান্ডের শান্ত পরিবেশে তাদের ভালোবাসা আরো গাঢ় হয়। প্রকৃতির মনোরম দৃশ্য আর একে অপরের সান্নিধ্য তাদের মধুচন্দ্রিমাকে এক অবিস্মরণীয় স্মৃতিতে পরিণত করে। তাদের হানিমুনের শেষ দিনে তারা একটি পাহাড়ের চূড়ায় ওঠে সূর্যোদয় দেখার জন্য। কুয়াশার চাদর ভেদ করে যখন সোনালি আলো চারিপাশ আলোকিত করে তোলে, তখন ফারিহা ও সিফাত একে অপরের হাত ধরে সেই সৌন্দর্য উপভোগ করে। তাদের মনে একটাই কামনা, তাদের ভালোবাসার আলো যেন সারা জীবন এমনই উজ্জ্বল থাকে। সুইজারল্যান্ডের এই রোমান্টিক ভ্রমণ তাদের দাম্পত্য জীবনের শুরুতে এক নতুন রং যোগ করে, যা তারা কখনোই ভুলতে পারে না। দেশে ফেরা এবং কর্মব্যস্ত জীবনে ভালোবাসা, সুইজারল্যান্ডের মনোরম স্মৃতিগুলো হৃদয়ে নিয়ে সিফাত ও ফারিহা দেশে ফিরে আসে। কর্মব্যস্ত জীবন আবার শুরু হয়, তবে তাদের সম্পর্কের রসায়ন আগের চেয়ে আরো গাঢ় হয়ে ওঠে। ফারিহা তার হাসপাতালের দায়িত্ব পালন করে আগের মতোই রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখে, তবে এখন তার কাজের ফাঁকে ফাঁকে অপেক্ষা করে প্রিয় মানুষটির জন্য। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে সিফাতের মুখের হাসি দেখলেই তার সব ক্লান্তি দূর হয়ে যায়। অন্যদিকে সিফাতও তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। দিনের শেষে ফারিহার সাথে দিনের ঘটনাগুলো ভাগ করে নেয়, তার পরামর্শ শোনে। তাদের দুজনের কাজের ধরন আলাদা হলেও তারা একে অপরের পেশাকে সম্মান করে এবং সবসময় সহযোগিতা করে। তাদের ভালোবাসার প্রকাশ ঘটে ছোট ছোট মুহূর্তগুলোতে। সকালে ঘুম থেকে উঠে ফারিহার জন্য চা বানিয়ে দেওয়া, অফিসের ব্যস্ততার মাঝেও একটি ছোট্ট মেসেজ পাঠানো, রাতে একসাথে খাবার টেবিলে দিনের গল্প করা, এই সাধারণ জিনিসগুলোই তাদের সম্পর্ককে প্রাণবন্ত রাখে। কাজের ফাঁকে যখনই সময় পায় সিফাত ফারিহাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়। কখনো কোনো নতুন রেস্টুরেন্টে ডিনার, কখনো বা কোনো বন্ধুর বিয়ের অনুষ্ঠানে একসাথে যাওয়া। তাদের দুজনের ব্যস্ত রুটিনের মধ্যেও তারা একে অপরের জন্য সময় বের করে নিতে ভোলে না। ফারিহা মাঝে মাঝে সিফাতের অফিসে গিয়ে তাকে সারপ্রাইজ দেয়, হাতে করে তার পছন্দের খাবার নিয়ে যায়। সিফাতও সুযোগ পেলে ফারিহার হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করে আসে, সহকর্মীদের সাথে পরিচিত হয়। তাদের মধ্যে বোঝাপড়াটা এতটাই ভালো যে অনেক সময় না বলেও তারা একে অপরের মনের কথা বুঝতে পারে। কোনো কারণে একজন খারাপ থাকলে অন্যজন তা অনুভব করতে পারে এবং তাকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসে। একদিন ফারিহা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। সারাদিন অনেক রোগের চাপ ছিল। সিফাত সেটা বুঝতে পারে এবং তার জন্য গরম জলের ব্যবস্থা করে দেয়, রাতের খাবার তৈরি করে রাখে। ফারিহা যখন দেখে সিফাত তার এত খেয়াল রাখছে, তখন তার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। ফারিহা সিফাতের হাত ধরে বলে, তুমি না থাকলে আমার কি হতো বলো তো? সিফাত তখন ফারিহাকে বুকে টেনে নিয়ে ফারিহার কপালে চুমু দিয়ে বলে, আর তুমি না থাকলে আমার কি হতো ডাক্তার বউ? তাদের মধ্যে মিষ্টি খুনসুটিও লেগেই থাকে। কখনো সিরিয়াল দেখা নিয়ে ঝগড়া, কখনো বা কে বেশি ভালোবাসে, এই নিয়ে হালকা তর্কাতর্কি তাদের সম্পর্ককে আরো মজাদার করে তোলে। তবে দিনের শেষে তারা একে অপরের বাহু ধরে এসে সব অভিমান ভুলে যায়। তাদের ভালোবাসার গভীরতা ধীরে ধীরে তাদের চারপাশের মানুষের কাছেও স্পষ্ট হয়ে ওঠে। তাদের বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যরা তাদের সুখী দাম্পত্য জীবন দেখে আনন্দিত হয় এবং তাদের সম্পর্কের উদাহরণ দেয়। কাজের ব্যস্ততার মাঝেও সিফাত আর ফারিহা তাদের ভালোবাসার বাগানটিকে নিয়মিত জল সিঞ্চন করে। তারা জানে একটি সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন।
তাই তারা ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দেয় এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা ও সম্মান সব সময় বজায় রাখে। এভাবেই কর্মব্যস্ত জীবনের মাঝেও সিফাত আর ফারিহার ভালোবাসা দিনের পর দিন আরো দৃঢ় হতে থাকে। সুইজারল্যান্ডের মধুচন্দ্রিমার স্মৃতি তাদের হৃদয়ে অমলিন থাকে এবং সেই সুন্দর মুহূর্তগুলো তাদের কঠিন সময়েও সাহস যোগায়। তারা প্রমাণ করে ভালোবাসা কোনো নির্দিষ্ট সময়ের বা স্থানের উপর নির্ভরশীল নয়, বরং দুটি মনের গভীর টান এবং একে অপরের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠে। সিফাত ও ফারিহার এই নতুন সংসার জীবনে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে, যা তারা নিজেদের ভালোবাসা দিয়ে সমাধান করেছে। সিফাত আর ফারিহার নতুন সংসার জীবন শুরু হয় একরাশ স্বপ্ন আর ভালোবাসা নিয়ে। তবে যে কোনো নতুন সম্পর্কের মতোই তাদের জীবনেও কিছু ছোটখাটো চ্যালেঞ্জ আসে, কিন্তু তাদের গভীর বোঝাপড়া আর অটুট ভালোবাসার জোরে তারা সেসব সহজেই অতিক্রম করে। চ্যালেঞ্জ 1, সময় ব্যবস্থাপনা। ফারিহা ও সিফাত দুজনেই কর্মজীবী। ফারিহার হাসপাতালের ডিউটি প্রায়শই অনিয়মিত হয়, কখনো দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। অন্যদিকে সিফাতের ব্যবসারও নিজস্ব চাপ থাকে, ফলে অনেক সময় তারা একে অপরের জন্য যথেষ্ট সময় বের করতে হিমশিম খায়। সমাধান: তারা দুজনে মিলে একটি রুটিন তৈরি করার চেষ্টা করে, যেখানে অন্তত রাতের খাবারটা তারা একসাথে খেতে পারে। ছুটির দিনগুলোতে তারা পূর্ব পরিকল্পনা করে সময় বের করে এবং একে অপরের পছন্দের কাজগুলো একসাথে করে। সিফাত ফারিহার কাজের চাপ বোঝে এবং ছুটির দিনে ঘরের কাজে সাহায্য করে। ফারিহাও সিফাতের ব্যবসার গুরুত্বপূর্ণ সময়ে তার পাশে থাকে, মানসিক সাপোর্ট দেয়। তারা একে অপরের সময়কে মূল্য দেয় এবং বোঝে যে ব্যস্ততার মাঝেও ভালোবাসার জন্য সময় বের করাটা জরুরি। চ্যালেঞ্জ 2, অভ্যেসের ভিন্নতা। দুজনের আলাদা পরিবেশে বেড়ে ওঠার কারণে কিছু ছোটখাটো অভ্যেসে ভিন্নতা দেখা যায়। যেমন ফারিহা খুব পরিপাটি থাকতে পছন্দ করে, সবকিছু গুছিয়ে রাখে। অন্যদিকে সিফাত কিছুটা অগোছালো। সমাধান: তারা দুজনে আলোচনা করে একটি মাঝামাঝি পথ খুঁজে বের করে। ফারিহা সিফাতের কিছু অভ্যেস মেনে নেয়, আবার সিফাতও চেষ্টা করে তার জিনিসপত্র গুছিয়ে রাখতে। তারা একে অপরের ব্যক্তিগত স্থান এবং অভ্যেসের প্রতি শ্রদ্ধাশীল হয়। ছোটখাটো বিষয় নিয়ে তারা কখনোই বড় ধরনের ঝগড়া করে না, বরং হাসি ঠাট্টার মধ্য দিয়ে সমাধান করে নেয়। চ্যালেঞ্জ 3, পারিবারিক প্রত্যাশা। দুজনের পরিবার থেকেই কিছু প্রত্যাশা থাকে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এই সব কিছু সামাল দিতে গিয়ে কখনো কখনো তাদের উপর চাপ সৃষ্টি হয়। সমাধান: তারা দুজনে মিলেমিশে পারিবারিক দায়িত্বগুলো পালন করে। কোনো অনুষ্ঠানে কে যাবে, কখন যাবে, এই নিয়ে তারা আলোচনা করে নেয় এবং একে অপরের সুবিধা অসুবিধে বোঝে। তারা নিজেদের পরিবারের কাছে একে অপরের গুরুত্ব তুলে ধরে এবং একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তারা জানে তাদের নিজেদের সম্পর্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিবারের সদস্যদেরও সেটা বুঝতে হবে। চ্যালেঞ্জ 4, আর্থিক পরিকল্পনা। নতুন সংসার শুরু করার পর আর্থিক পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। দুজনের উপার্জনের সঠিক ব্যবহার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা নিয়ে মতপার্থক্য দেখা যেতে পারে। সমাধান: তারা দুজনে একসাথে বসে তাদের আয় ব্যয়ের হিসাব করে এবং একটি বাজেট তৈরি করে। ভবিষ্যতের জন্য কতটা সঞ্চয় করা প্রয়োজন, কোথায় বিনিয়োগ করা উচিত, এই সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করে সিদ্ধান্ত নেয়। তারা একে অপরের আর্থিক লক্ষ্যকে সম্মান করে এবং যৌথভাবে একটি স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেয়। চ্যালেঞ্জ 5, মতের অমিল। দুজনের আলাদা ব্যক্তিত্বের কারণে মাঝে মাঝে ছোটখাটো বিষয়ে মতের অমিল হওয়া স্বাভাবিক। কোনো একটি সিনেমা দেখা নিয়ে ছুটির দিনে কোথাও যাওয়া হবে, এই ধরনের বিষয়ে তাদের ভিন্ন মত থাকতে পারে। সমাধান: তারা সব সময় শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত প্রকাশ করে এবং একে অপরের কথা মনোযোগ দিয়ে শোনে। তারা জানে সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, বরং অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করাটাই আসল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আলোচনা করে একটি সাধারণ সমাধানে পৌঁছয়। কখনো কখনো একজন অন্যজনের পছন্দের কাছে নতি স্বীকার করে, তবে সেটা ভালোবাসার খাতিরেই।
এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে সিফাত আর ফারিহার প্রধান হাতিয়ার ছিল তাদের অকৃত্রিম ভালোবাসা এবং গভীর বোঝাপড়া। তারা একে অপরের প্রতি ধৈর্য ধরেছে, সহানুভূতি দেখিয়েছে এবং সব সময় একে অপরের পাশে থেকেছে। তাদের সম্পর্কের ভিত্তি এতটাই মজবুত ছিল যে কোনো ছোটখাটো সমস্যায় তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তারা প্রমাণ করেছে ভালোবাসার মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব এবং একটি সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন গড়ে তোলা যায়। একদিন সিফাতের মনে হলো ফারিহাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। সপ্তাহের মাঝে ফারিহার চেম্বারে গিয়ে হঠাৎ করে হাজির হলে কেমন হয়? সকাল থেকেই তার মনটা ফুরফুরে ছিল। অফিসের কাজ কিছুটা গুছিয়ে নিয়ে সে ফারিহার চেম্বারের দিকে রওনা হলো। ফারিহার চেম্বারে সাধারণত দুপুরে তেমন ভিড় থাকে না। সিফাত যখন পৌঁছালো, রিসেপশনে বসা মেয়েটি তাকে চিনতে পেরে হাসি মুখে অভ্যর্থনা জানালো। আসুন সিফাত ভাই, আপু ভেতরে রোগী দেখছেন, বসুন, আমি খবর দিচ্ছি। ধন্যবাদ। আসলে আমি কোনো খাবার। রিসেপশনিস্ট মুচকি হেসে বলল। তাহলে তো খুবই ভালো। কিছুক্ষণ পর ফারিহার সহকারী এসে সিফাতকে ভেতরে নিয়ে গেল। ফারিহা তখন একজন রোগীর সাথে কথা বলছিল। সিফাত দরজার কাছে দাঁড়িয়ে ফারিহার দিকে তাকিয়ে রইল। সাদা অ্যাপ্রনে ফারিহাকে অন্য রকম লাগছিল, আত্মবিশ্বাসী আর পেশাদার। রোগীর সাথে তার আন্তরিক ব্যবহার সিফাতের মন ছুঁয়ে গেল। রোগী চলে যাওয়ার পর ফারিহা কাগজপত্র গুছিয়ে টেবিলে রাখছিল। তারপর সে তার সহকারীকে বলে পরের রোগীকে পাঠাতে। সিফাত তখন গিয়ে বসে। ফারিহা এখনো সিফাতকে লক্ষ্য করেনি। ফারিহা তখন সিফাতের দিকে না তাকিয়েই বলল, জি বলুন, আপনার কি সমস্যা? আমার হৃদয়ের সমস্যা ডাক্তার আপু। এ কথা শুনে সে তৎক্ষণাৎ সামনে তাকায় এবং অবাক হয়ে যায়। তার মুখের কোণে হাসি ফুটে ওঠে। সিফাত, তুমি এখানে? কোনো কাজ ছিল? সিফাত এগিয়ে এসে ফারিহার হাত ধরল। হ্যাঁ, কাজ ছিল। আমার হৃদয়ের ডাক্তারের সাথে দেখা করার কাজ ছিল। তো ডাক্তার আপু, আমাকে ওষুধ দিবেন না? ফারিহা হেসে ফেলল। তুমি না একদম ছেলে মানুষ। আচ্ছা বলো, কি ওষুধ দিব তোমাকে? ওষুধ দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিতে পারবো। মানে? সিফাত তখন বসা থেকে উঠে গিয়ে ফারিহার ঠোঁট দখল করে নেয়। ফারিহা নিশ্চুপ, সে সিফাতকে বাধা দিতে পারে না, কারণ তারও ভালো লাগছিল সিফাতের আদর খেতে। 2 মিনিট পর সিফাত ফারিহাকে ছেড়ে দেয়। এইরকম ওষুধ শুধু খেতে ইচ্ছে করে। ফারিহা লজ্জায় লাল হয়ে মিটি মিটি হাসছে। তুমিও না? এটা কি এগুলো করার জায়গা? যদি কেউ দেখে ফেলতো? আমি কি করলাম? আমি তো শুধু আমার ওষুধ খেলাম, এতে সমস্যার কি আছে? আচ্ছা চলো, আজকে তোমার সাথে লাঞ্চ করব, তাই এসেছি। তুমি কি যাবে? কেন যাব না? আমি তোমার সব কথায় সব সময় রাজি। সিফাত হেসে ফারিহার হাত ধরে বাইরে এসে রিসেপশনিস্টকে বলল তাদের লাঞ্চের জন্য কিছুক্ষণের জন্য বাইরে যাওয়া হচ্ছে। তারা দুজনে চেম্বারের কাছেই একটি নিরিবিলি ক্যাফেতে গেল। মুখোমুখি বসে তারা অনেকক্ষণ ধরে গল্প করলো। সিফাত তার অফিসের মজার ঘটনাগুলো বলল, আর ফারিহা তার দিনের রোগীদের কথা শেয়ার করলো। কাজের চাপের মাঝে এই একটুখানি সময় যেন তাদের দুজনের কাছে অনেক মূল্যবান ছিল। লাঞ্চের পর সিফাত ফারিহার হাত ধরে বলল, চলো কিছুক্ষণ কোথাও ঘুরে আসি। ফারিহা প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও সিফাতের উৎসাহে রাজি হলো। তারা কাছাকাছি একটি পার্কে গেল। সবুজ ঘাসের উপর বসে তারা একে অপরের কাঁধে মাথা রেখে চুপচাপ কিছুক্ষণ প্রকৃতির নীরবতা উপভোগ করলো। সিফাত ফারিহার হাতে নিজের হাত বোলাতে বোলাতে বলল, তুই জানো, আমার মাঝে মাঝে মনে হয় আমি সত্যিই খুব ভাগ্যবান তোমাকে আমার জীবনে পেয়ে। ফারিহা সিফাতের দিকে তাকিয়ে বলল, আর আমার মনে হয় তুমি না থাকলে আমার জীবনটা এত সুন্দর হতো না। সিফাত ফারিহাকে আরো কাছে টেনে নিল। তাদের কপাল একে অপরের সাথে স্পর্শ করলো। চারপাশের কোলাহল যেন তাদের স্পর্শ করতে পারছিল না। তারা তখন শুধু দুজন একান্তে। কিছুক্ষণ পর ফারিহার চেম্বারে ফেরার সময় হলো। সিফাত তাকে চেম্বারের গেট পর্যন্ত এগিয়ে দিল। বিকেলে আবার দেখা হবে আমার ডাক্তার বউ।
হ্যাঁ, অপেক্ষা করব। আর তুমি সাবধানে যেও। ফারিহা চেম্বারের ভেতরে চলে গেল আর সিফাত তার গাড়ির দিকে হাঁটা দিল। ফারিহার মুখের হাসি আর তাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মন ভরিয়ে রেখেছিল। সপ্তাহের মাঝে এই অপ্রত্যাশিত সারপ্রাইজ তাদের দুজনের কর্মব্যস্ত জীবনে এক নতুন সজীবতা এনেছিল এবং তাদের ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করেছিল। সময় দ্রুত বয়ে যায়। দেখতে দেখতে সিফাত আর ফারিহার বিয়ের 2 বছর পূর্ণ হলো। তাদের ভালোবাসার সংসারে আজ নতুন অতিথি আসার দিন। সকাল থেকেই ফারিহার প্রসব বেদনা শুরু হয়েছে। সিফাত অস্থিরভাবে হাসপাতালের করিডোরে পায়চারি করছে। তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং ফারিহার বাবা মাও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে ফারিহাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। সিফাতের বুক ধুকপুক করছে। একদিকে নতুন সদস্যের আগমনের আনন্দ, অন্যদিকে ফারিহার সুস্থতা নিয়ে চিন্তা। ওটিতে যাওয়ার আগে ফারিহা সিফাতের হাত শক্ত করে ধরেছিল। তার চোখে কিছুটা ভয় আর অনেকখানি ভালোবাসা মেশানো ছিল। সিফাত, ভয় লাগছে একটু। সিফাত ফারিহার কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি আছি তোমার সাথে ফারিহা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তুমি খুব সাহসী। আমার যদি কিছু হয়, তুমি আমাদের বাচ্চার খেয়াল রাখবে তো? সিফাতের চোখে জল এসে যায়। সে ফারিহার হাত আরো শক্ত করে ধরে। একদম পাগলের মতো কথা বলো না, তোমার কিছুই হবে না। তুমি আর আমাদের ছোট সোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসবে। আমি দুজনেরই খেয়াল রাখবো, তুমি শুধু সাহস রাখো। তোমাকে অনেক ভালোবাসি সিফাত, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তুমি। আমিও তোমাকে অনেক ভালোবাসি ফারিহা, তুমি আমার সব কিছু। এখন যাও, আমাদের ছোট্ট সোনাকে সুস্থভাবে পৃথিবীতে আনো, আমি বাইরে অপেক্ষা করছি। তাদের এই কথাগুলো তাদের পরিবারের লোকজন ও হাসপাতালের ডাক্তার ও নার্সরা শুনছিল। তাদের এমন ভালোবাসা দেখে সবার চোখে পানি এসে যায়। তারপর ফারিহা গভীর শ্বাস নেয়, সিফাতের দিকে শেষবারের মতো তাকায় এবং নার্সদের সাথে ওটির ভেতরে চলে যায়। সিফাত করিডোরে দাঁড়িয়ে ফারিহার জন্য প্রার্থনা করতে থাকে। প্রতিটি মুহূর্ত তার কাছে যেন এক একটি যুগ মনে হচ্ছে। তার মনে নানা চিন্তা ভিড় করে। ফারিহার কষ্ট, সন্তানের মুখ দেখার আকাঙ্ক্ষা, সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি। দীর্ঘ অপেক্ষার পর ওটির দরজা খোলে। একজন নার্স বেরিয়ে এসে সিফাতের দিকে তাকিয়ে হাসে। মিস্টার সিফাত, আপনাকে অভিনন্দন। আপনার স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এই কথা শুনে সিফাতের চোখে আনন্দ অশ্রু দেখা দেয়। তার শরীর যেন হালকা হয়ে যায়। এতক্ষণের চাপা উত্তেজনা আর দুশ্চিন্তা এক মুহূর্তেই উধাও হয়ে যায়। জায়গা করে নেয় অনাবিল আনন্দ। সিফাত কাপা গলায় বলে, সত্যি আমার ছেলে হয়েছে? ফারিহা কেমন আছে? হ্যাঁ, দুজনেই ভালো আছেন। কিছুক্ষণ পর আপনাকে ভেতরে ডাকা হবে। সিফাত আর অপেক্ষা করতে পারে না। তার মন ছুটে যেতে চাইছে ফারিহার কাছে, তার ছেলেকে কোলে নেওয়ার জন্য। তার পরিবারের সদস্যরাও খুশিতে একে অপরের সাথে জড়িয়ে ধরে। ফারিহার বাবা মায়ের চোখেও আনন্দ অশ্রু। কিছু সময় পর সিফাতকে ওটিতে ফারিহার পাশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ফারিহা তখন ক্লান্ত, কিন্তু তার মুখে এক তৃপ্তির হাসি। পাশে ছোট্ট একটি বেডে তাদের নবজাতক সন্তান ঘুমাচ্ছে। সিফাত ধীরে ধীরে ফারিহার কাছে যায়, তার কপালে আলতো করে চুমু খায়। ফারিহা, তুমি এটা করে দেখালে, তুমি সত্যি অসাধারণ। আমাদের ছেলে হয়েছে সিফাত, দেখো। সিফাত তার ছেলের দিকে তাকায়। ছোট্ট লাল মুখ, বন্ধ চোখের পাতা, এক অপার্থিব দৃশ্য। তার মনে এক নতুন অনুভূতি হয়, যা আগে কখনো হয়নি। সে আলতো করে তার ছেলের ছোট্ট হাতে স্পর্শ করে। সিফাতও একদম তোমার মতো দেখতে হয়েছে। ফারিহা ক্লান্ত হলেও হাসে। তাদের চোখে মুখে আজ শুধু আনন্দ আর কৃতজ্ঞতা। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের পরিবার পূর্ণতা লাভ করেছে। তাদের ভালোবাসার ফসল, তাদের ছোট্ট সন্তান আজ তাদের কোলে। হাসপাতালে সেই নীরব করিডোরে সিফাত আর ফারিহার চোখে ছিল নতুন এক ভবিষ্যতের স্বপ্ন।
তাদের ছোট্ট সন্তানকে ঘিরে। তাদের ভালোবাসার বন্ধন আজ আরো দৃঢ় হলো। নতুন এক সম্পর্কের সূচনা হলো, বাবা মায়ের সম্পর্ক। চলুন আমরা এখন তাদের পরিবারের লোকেদের কথা শুনে আসি। আসলে সত্যি আমার জীবনে কোনো দুঃখ নেই তাদের দুজনের ভালোবাসা দেখে। হ্যাঁ ফারিহার আম্মু, তুমি একদম ঠিক বলেছ। আমরা সত্যিই অনেক ভাগ্যবান। আচ্ছা বেআইন, আমি কিন্তু হাসপাতাল থেকে ওদের আমার বাড়িতে নিয়ে যাব। অসম্ভব। নাতিকে আপনার একার নাকি? আমার নাতি আমার বাসায় যাবে। না না, আমার নাতি আমার বাসায় যাবে। সিফাত তখন ফারিহার হাত ধরে বসেছিল। তাদের বাবা মায়ের এমন ঝগড়া দেখে তারা তো হাসতে হাসতে শেষ। অবশেষে সিফাত আর ফারিহার ভালোবাসার গল্প একটি সুন্দর পরিণতি লাভ করলো। তাদের পথটা সবসময় মসৃণ ছিল না। জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এমনকি কঠিন সময়েরও তারা মুখোমুখি হয়েছে। কিন্তু তাদের অটুট বিশ্বাস আর গভীর ভালোবাসার জোরে তারা সবকিছু জয় করতে পেরেছে। তাদের সম্পর্কের শুরুটা ছিল অপ্রত্যাশিত। একজন ডাক্তারের চেম্বারে এক রোগীর প্রেম নিবেদন, যা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সিফাতের সরল স্বীকারোক্তি আর ফারিহার ধীরে ধীরে সেই ভালোবাসাকে অনুভব করা তাদের দুজনের জীবনকে এক নতুন পথে চালিত করেছে। তাদের প্রেম জীবনে যেমন মিষ্টি রোমান্টিক মুহূর্ত ছিল, তেমনই ছিল কিছু মজার আর অপ্রত্যাশিত ঘটনা। বিয়ের আগের সেই উত্তেজনা, কেনাকাটার ধুম, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, এই সবকিছু তাদের সম্পর্ককে আরো প্রাণবন্ত করে তুলেছিল। মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ডের মনোরম প্রকৃতি তাদের ভালোবাসাকে আরো গভীর করেছে। কর্মব্যস্ত জীবনে ফিরে এসেও তারা একে অপরের জন্য সময় বের করেছে। ছোট ছোট মুহূর্তগুলোকে মূল্যবান করে তুলেছে। নতুন সংসার জীবনের চ্যালেঞ্জগুলো তারা তাদের বোঝাপড়া আর ভালোবাসার মাধ্যমেই সমাধান করেছে। আর আজ তাদের কোলে এসেছে নতুন এক জীবন, তাদের পুত্র সন্তান। এই নতুন সদস্য তাদের ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করেছে, তাদের জীবনকে পূর্ণতা দিয়েছে। ফারিহা আর সিফাত এখন শুধু দুজন প্রেমিক প্রেমিকা নয়, তারা একজন সন্তানের গর্বিত বাবা মা। তাদের গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। সমাজের নিয়ম, পেশাগত দূরত্ব কিংবা কঠিন পরিস্থিতি সবকিছুই জয় করা সম্ভব যদি দুটি হৃদয়ের টান গভীর হয়। প্রয়োজন শুধু বিশ্বাস, বোঝাপড়া আর একে অপরের প্রতি সম্মান। সিফাত আর ফারিহার এই ভালোবাসার কাহিনী একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের জীবন প্রমাণ করে যে প্রেম শুধু ক্ষণিকের আবেগ নয়, এটি একটি দীর্ঘস্থায়ী বন্ধন যা সময়ের সাথে সাথে আরো মজবুত হয়। তাদের সুখী পরিবার এবং তাদের অটুট ভালোবাসা যেন সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। এই সুন্দর সমাপ্তি যেন তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আরো আনন্দ আর সুখ বয়ে আনে। তাদের ভালোবাসার জয় হোক সব সময়।